দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী। স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিকে বিরোধী দলে থাকবে। বিজয় সমাবেশের স্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী বিভিন্ন নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার 5। চালাতো রাষ্ট্রবিরোধী প্রচারণাও, ব্রিফিংয়ে র্যাব। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ার সাধারণ মানুষের ক্ষোভ, অর্থ বরাদ্দ সহ প্রয়োজন বিভিন্ন বিভাগের সমন্বয়ে, বলছেন বিশেষজ্ঞরা। গুরুত্ব দেওয়া হচ্ছে অগ্রাধিকার প্রকল্পগুলো। এবং চলতি বছরের শুরুতে হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। এ সময় মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিতে চায় সরকার। আগামী 5 বছরে দেশের প্রবৃদ্ধি 10 ভাগে নেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা, যেহেতু দায়িত্বটা আপনাদের মূলত সব থেকে বেশি, আর জনপ্রশাসন মন্ত্রণালয় সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের মানুষের চাহিদাটা কি সেটা মাথায় নিয়ে ঠিক সাধারণ মানুষের কাছে অর্থনীতির সুফলটা পৌঁছে দেওয়া, তাদের ভাগ্যটা পরিবর্তন করা। সেজন্য তৃণমূল পর্যায়ে আমাদের সমস্ত কর্মসূচিকে আমরা সুনির্দিষ্টভাবে নিয়ে গেছি। সেগুলি যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আমরা অর্জন করতে পারবো। সেই ক্ষেত্রে যেমন আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি, যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সব শরিক সংসদে বিরোধী দলে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 19 ডিসেম্বরের বিজয় সমাবেশ উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শনকালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জোট শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ কার্যকর হবে। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবে, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। 14 দলীয় ঐক্য তো রাজনৈতিক জোট, এর সঙ্গে নির্বাচনী ঐক্যের কোনো এটা ভিন্ন জিনিস। এটা মনে রাখবেন, মহাজোট কিংবা জোটে অথবা 14 দলে কোনো প্রকার টানাপোড়েন নেই। যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। কারণ বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। সকাল থেকেই ফর্ম কিনতে ও জমা দিতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসন নিয়ে জয় পাওয়ায় সেই হিসেবে দলটিকে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 43টি আসন পাবে। গত 2 দিনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের 1050টি ফর্ম বিক্রি হয়েছে।
35 বছর যাবৎ ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে আমি সক্রিয় রাজনীতিতে আছি। আমি কলেজ, বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশনেও আমি নির্বাচিত হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, তাইলে আমি অবশ্যই নারীর পিছিয়ে পড়া নারীদের সাথে আমি কাজ করব। আমার বিশ্বাস এবং আশা, আমার পরিবার যে ত্যাগ স্বীকার করেছে এবং আমি যে পর্যায়ে মাঠে আজকে 30 বছর ধরে কাজ করছি, অবশ্যই উনি আমাকে একটা মনোনয়ন দিবেন সংসদ আসনে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, গড় আয়ু বৃদ্ধি সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে সাফল্য অর্জিত হলেও মৌলিক স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে জনবল সংকট দূর ও যথাযথ সমন্বয় করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শহরের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সাজিদ রাজুর রিপোর্ট। সরকারি হাসপাতালে রোগীদের এমন দীর্ঘ লাইন পরিচিত দৃশ্য। প্রতিটি হাসপাতালেই এমন উপচে পড়া ভিড়ের তুলনায় নেই প্রয়োজনীয় চিকিৎসক। গ্রামে পরিস্থিতি আরো ভয়াবহ। শিশু হাসপাতাল, আমার মেয়েটা 3 দিন ধরে পেশাবও করে না, পায়খানাও করে না, কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাই মুখ পাইতেছি না, কোনো দাঁড়ানো পারতেছি না, আমার বাইর করে দেয়। 12টার পরে তাদের চেম্বার ক্লোজ হয়ে যায়। রোগী যদি ইমার্জেন্সিও থাকে তখন ডাক্তার পাওয়া যায় না। একটা টেস্ট দেওয়া হয়, সেটা কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের নামে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, আপনি এইখানে যান, এখানে গেলে টেস্টগুলো পাবেন। যদি সিকিউরিটি পর্যন্ত আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়, মানেটা কি? আমরা সিস্টারকে ডাক দিলে সে বলতেছে যে আপনি ওটা বন্ধ করেন গা, স্যালাইন বন্ধ করে দেন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করে জনবল বৃদ্ধি এবং গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। দৃষ্টি দিতে হবে বেসরকারি স্বাস্থ্য খাতে সেবার মূল্যের লাগাম টানার দিকে। বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। যে জনবল আছে সেই জনবলগুলো কিন্তু সঠিকভাবে বিন্যস্ত না। রেফারেল সিস্টেম না থাকার জন্য কিন্তু আমাদের রাজধানীতে চাপ পড়ছে এবং যে রোগীগুলো যে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যথেষ্ট আইন তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত হয়তো যে কত রেট হবে টেস্টগুলোর বা স্বাস্থ্যসেবার, সেই রেটগুলো পর্যন্ত এখনো স্থির হয়নি। এখন আমাদের নতুন পার্লামেন্ট থেকে আমরা সেগুলো চাইব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা বলছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অগ্রাধিকার প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করা হবে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টির অধিক ওষুধ পাবে, নার্স থাকবে, স্বাস্থ্য সহকারী থাকবে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হেলথ সেন্টারে ডাক্তাররা থাকবে, প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব পালন করবে। এটা নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের চ্যালেঞ্জগুলো অনেক, আমরা চ্যালেঞ্জে ভয় পাই না। জনগণের স্বাস্থ্য খাতেও বিরাট আশা আছে, আমাদের দায়িত্ব এই আশা পূরণ করা। আমরা চাই হাসপাতালের যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন আরো ভালো হোক, জনগণ ভালো সেবা পাক। মন্ত্রীরা বলছেন, বিভিন্ন মেয়াদী কর্মসূচির মাধ্যমে এসডিজির লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই হবে সরকারের মূল লক্ষ্য। করতে হবে এই পিরিয়ডে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আমরা চাচ্ছি মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে, এই গতি ব্যাহত না হলে চলতি বছরই শুরু হবে রেল চলাচল। তবে দ্বিতীয় ধাপের কাজের শুরুতেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফার্মগেট থেকে মতিঝিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে প্রকল্পে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা বলছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। যানজটে নাকাল নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল, যে স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, প্যাকেজ 1-এর কাজ এরই মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 2-এর কাজ শেষ হয়েছে 22.44%। প্যাকেজ 3-4-এর কাজ শেষ হয়েছে 30.73%। আর প্যাকেজ 5 ও 6-এ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ। সেটা কেবল শুরুর পথে, হয়ে গেছে 2.5% কাজ। এছাড়া প্যাকেজ 7-এর কাজ শেষ হয়েছে 5%, আর এখন পর্যন্ত প্যাকেজ 8-এর কাজ শেষ হয়েছে 13%। রাজধানীর উত্তরায় এরই মধ্যে 2টি পিলারের মধ্যে একে একে গার্ডার জোড়া দিয়ে এখন দৃশ্যমান মেট্রো রেলের লাইন। এই গার্ডারের দুপাশে বসবে 2টি রেল লাইন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় একে একে মাথা তুলে দাঁড়াচ্ছে এক একটি পিলার। অন্যদিকে দিয়াবাড়িতে তৈরি আছে গার্ডার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এই রুটে চলবে মেট্রো রেল। ভায়াডাকটা যে 1.5 কিলোমিটার শেষ হয়েছে, আসতে আসতে এটা হয়তো 60% বা 70% হয়ে যাবে। আমি সেই জায়গাতে কিন্তু রেল লাইন বসাতে থাকবো, যাতে ট্রেনটা আসার পর ট্রেনটা চালু করা যায়।
অন্যদিকে দ্বিতীয় ধাপের কাজ গত ডিসেম্বর পর্যন্ত হয়েছে 2.4%। আগারগাঁও থেকে পল্লবী অংশের কাজেই ট্রাফিক ব্যবস্থাপনায় যেখানে নগরবাসীকে হিমশিম খেতে হয়, সেখানে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় এই বিশাল কর্মযোগ্য পরিচালনা সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়টাতে আমাদের যেই নাগরিক দুর্ভোগটা হয় সেটাকে ব্যবস্থাপনা করাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাকে যতটা সহনীয় পর্যায়ে আনা যাবে ততটাই আমরা জনগণ এবং নগরবাসী স্বস্তির মধ্যে আসব। এক্ষেত্রে প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা থেকে বিকল্প ট্রাফিক প্ল্যানের কথা বলছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা মাটির নিচের কাজগুলি করব সেই পর্যন্ত শুধু ওই অংশটুকুই উপায় করছি। আমরা এখানে একটা নতুনভাবে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান করেছি। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এই অংশের কাজ শেষ হওয়ার কথা 2020 সালের ডিসেম্বর নাগাদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 15 দিনব্যাপী এই অভিযান চলবে 31 জানুয়ারি পর্যন্ত। সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়াও পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের আওতায় উল্টো পথে ও হেলমেট ছাড়া মোটর বাইক চালালে করা হচ্ছে জরিমানা। এছাড়া লেন মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। এতে সহায়তা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এবার আমরা জোর দিয়েছি যে ট্রাফিক সচেতনতার উপরে জোর দেওয়ার, গণমানুষকে সচেতন করা, তাদেরকে শৃঙ্খলার বিষয়ে অনুধাবন করানো। এবার যেটা আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়েছি যে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া যে ট্রাফিক শৃঙ্খলা যদি বজায় থাকে তাহলে ঢাকা মহানগরের যে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থা এটির উন্নয়ন ঘটানো কিছুমাত্রা হলেও সম্ভব। যে সমস্ত বাসগুলি যত্রত যাত্রী ওঠানামা করতো, আমরা এখন যাত্রীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা বাসে উঠে তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আপনারাও বাস চালকদেরকে বলবেন, হেল্পারদের বলবেন যে না, এভাবে যাত্রী ওঠানামা করা যাবে না। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। মহিউদ্দিন, ঠিক যেমনটি আপনি বলছিলেন, ট্রাফিক শৃঙ্খলা পক্ষের তৃতীয় দিন আজ চলছে এবং তৃতীয় দিনে এসে যদি আপনাদেরকে বলতে চাই যে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কিন্তু আমরা ট্রাফিকের শৃঙ্খলাটি দেখতে পাইনি। অর্থাৎ যে কারণে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ করা হচ্ছে সেটি কার্যকারিতা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিগন্যাল ছাড়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ জেব্রা ক্রসিং দিয়ে পার না হয়ে তারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছেন। এই বিষয়ে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে আমাদেরকে যেটি যে তারা চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে অনেকদিন অভ্যাস হয়ে যাওয়ার কারণে তারা এটি পরিহার করতে পারছেন না। এখানে আমরা দেখেছি যে ট্রাফিক এর পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা কাজ করছে, তারাও চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না, জেব্রা ক্রসিং ব্যবহার করছে না, এবং যখনই তারা সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখতে পেয়েছি যে এই গণপরিবহন যেগুলি রয়েছে সেগুলি যে নির্দিষ্ট বাস স্টপেজ রয়েছে সেই স্টপেজে না রেখে তারা কিন্তু রাস্তার উপরেই আমরা দেখতে পেয়েছি যে জনসাধারণকে গাড়িতে উঠাচ্ছে এবং নামাচ্ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে পারি যে ট্রাফিক আইনের যে নতুন ধারা একটি সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ গণপরিবহনগুলো যখন চলবে তখন তাদের দরজাগুলি বন্ধ রাখতে হবে, নির্দিষ্ট স্থানে মূল্য তালিকা রাখতে হবে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাইনি। এবং ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে এই কারণবাজারে আমরা আছি এবং সকাল থেকে এখন পর্যন্ত যেটি আমার কাছে তথ্য রয়েছে যে এরকম নিয়ম ভাঙ্গার কারণে প্রায় 40টি গাড়ির বিরুদ্ধে তারা মামলা দিয়েছে এবং এটি চলছে। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ট্রাফিক আইন অমান্যকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। একটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য ট্রাফিক সপ্তাহ বা ট্রাফিক সচেতনতা দিবসগুলোতে আমরা যেটি দেখতে পাই যে সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে জনসচেতনতা তৈরি বা লিফলেট সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ, সেটি কিন্তু আমরা এবার ট্রাফিক শৃঙ্খলা পক্ষ যেটি শুরু হয়েছে আজকে 3 দিন যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পারিনি। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছে, তারা বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। তো এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ তথ্যটি ছিল যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের তৃতীয় দিনের মতো আজকে কার্যক্রম চলছে এবং 31 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। সময় সংবাদ আরও থাকছে। মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ 20 শ্রমিকের সন্ধান, চলছে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান, স্বজনদের আহাজারি। প্রধানমন্ত্রী ও বিভিন্ন নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালাতো বলে ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব। সকাল 11:30টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আরও জানান, বুধবার রাত থেকে আজ ভোর পর্যন্ত ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানোর পাশাপাশি তারা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের বিভ্রান্তি করছিল বলেও জানানো হয়। এই অপরাধী চক্ররা এখন আবার নতুন একটা পন্থা নিয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের বিভিন্ন সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, পার্লামেন্টারি মেম্বার্স এবং অন্যান্য যারা নামী এবং গুণীজন যারা আছে তাদের নামে ফেসবুক তারা খুলেছে। সবসময় তারা সেলফোনে কথা বলতেও চায় না, সেক্ষেত্রে তারা ইনবক্সে পরবর্তী কানেকশনটা করে থাকে। এর মধ্যে দেখা গিয়েছে যে আমরা যে অনেকেই থাকে, কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ অসুবিধা নেই, আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে, আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো। ইনফ্যাক্ট এইভাবে তারা বিভিন্ন জনের থেকে তারা টাকা পয়সার ব্যাপারে তারা যোগাযোগ করেছে। এরপরেও বিভিন্ন লোকজনকে কাজ পাইয়ে দেওয়ার নামেও তারা বিভিন্ন রকমের যোগাযোগ করেছে। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মাইনুল ইসলাম জানান, যে আইনি দৃষ্টিভঙ্গির আলোকে শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে তা যথাযথ নয়। এ সময় রিটকারীর আইনজীবী রিটটি প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, সংবিধানের 123-3 অনুচ্ছেদের আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা হয় রিট। শুনানি শেষে আজ তা খারিজ করে দেন উচ্চ আদালত। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পদক্ষেপ তো নেওয়া শুরু হয়ে গেছে গতবার থেকেই, এখন সেটা চূড়ান্ত করা হবে। তাদের সংসদে যাওয়ার সময় আছে, তারা যে একেবারেই সংসদে যাবে না সেটা আমি মনে করি না। আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে। সময় সংবাদ আরও থাকছে। আস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। 19 ভোটের ব্যবধানে জয় পেলেও ব্রেক্সিট বাস্তবায়নে খুঁজতে হবে নতুন পথরেখা। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আয় করতে শুরু করেছে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রা। সীমিত পরিসরে চলছে পণ্য খালাস কার্যক্রম। এগিয়ে চলেছে জেটি, নৌ ও সড়ক পথের নির্মাণ কাজ। বন্দরের মধ্যে একমাত্র পায়রা সমুদ্র বন্দরটির সবকিছুর নির্মাণ কাজ মাস্টার প্ল্যান অনুযায়ী হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। 3 ধাপে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের প্রথম ধাপে স্বল্প মেয়াদের কাজ শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ভবন সহ অস্থায়ী জেটি সংলগ্ন রামনাবাদ চ্যানেলের পাশে 48 একর জমির উপর এখন দৃশ্যমান বহু স্থাপনা। প্রথম ধাপে যে কাজগুলি আমাদের হয়েছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, অফিসার্স ডরমিটরি আছে, স্টাফ ডরমিটরি আছে, ওয়্যারহাউস আছে, তারপর মসজিদ আছে। এখন চলছে বন্দরটির দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী নির্মাণ কাজ, যার মধ্যে আছে বন্দর থেকে কুয়াকাটা বরিশাল মহাসড়ক পর্যন্ত 6 কিলোমিটারের 4 লেনের সংযোগ সড়ক, পণ্য খালাসের জন্য আন্ধারমানিক নদীতে একটি অত্যাধুনিক স্থায়ী জেটি নির্মাণ, রামনাবাদ চ্যানেলটিতে জাহাজ চলাচলের জন্য নাব্য তৈরির কাজ। এমনটাই জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব। এখন আমরা দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি। এদিকে 7টি মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পাদিত হবে বাকি কাজ। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা অর্থ ব্যয় বাড়ানোর যে কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। নির্মাণ ব্যয়ের বিষয়ে যে ধরনের কথা বলা হচ্ছে এটা বাড়ানোর তো প্রশ্নই ওঠে না। এটা একটা নির্ধারিত মাস্টার প্ল্যানের মাধ্যমে এই বন্দরটি বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে মধ্যমেয়াদী কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 5,000 কোটি টাকা। সীমিত পরিসরে অস্থায়ী জেটির মাধ্যমে
এখন পর্যন্ত ২৭টি জাহাজের পণ্য খালাস করে ৬৯ কোটি টাকা আয় করেছে এ বন্দর। স্থায়ী জেটি নির্মাণ করে সড়কপথ, নৌপথ ও রেলপথে পণ্য খালাসের সুবিধা দিয়ে পূর্ণাঙ্গরূপে বন্দরের কার্যক্রম চালু করলে এটি হবে দেশের সবথেকে জনপ্রিয় বন্দর, এমনটাই মনে করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি সহ সার্বিক চিত্র তুলে ধরতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের এই পোর্টটি, এবং এখান থেকে বিভিন্ন পণ্য এখানে আমদানি করা হয়। বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে, পাশাপাশি এখানে আমদানি হচ্ছে পাথর। এছাড়াও এখানে প্রচুর পরিমাণ ফলও কিন্তু একসময় আমদানি হতো, পাশাপাশি মরিচ এবং ভুট্টা, ফিড জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখানে আমদানি করা হচ্ছে। তবে আগে যে জমজমাট অবস্থা এই পোর্টের ছিল সেটি কিন্তু এখন আর নেই। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পোর্টের এই সার্বিক চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে গত 2018 সালের অর্থ বছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল সেখানেই বিপুল পরিমাণ রাজস্ব সরকার এখানে ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে জুলাই মাসের আমরা দেখেছি সেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 37 কোটি টাকা, আদায় হয়েছে 20 কোটি টাকা। আগস্টে 42 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেখানে মাত্র 11 কোটি টাকা আদায় হয়েছে। সেপ্টেম্বরে 35 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা কোটি, অক্টোবরে 34 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও এই স্থলবন্দরে 13 কোটি টাকা আদায় হয়েছে। এছাড়া নভেম্বরে আদায় হয়েছে 48 কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও 18 কোটি টাকা এখানে আদায় হয়েছে। আর ডিসেম্বরের মাসে, গত ডিসেম্বরে এখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 37 কোটি টাকা, আর আদায় হয়েছে যেখানে 15 কোটি টাকা। তো বুঝতেই পারছেন আসলে সরকার যে রাজস্ব এখান থেকে আগে আদায় করত সেই অবস্থা কিন্তু এই পোর্টে নেই। বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য বন্দর দিয়ে তারা আসলে এখন বিভিন্ন পণ্য তারা আমদানি করছেন। বিশেষ করে এখানে পণ্য খালাসের ক্ষেত্রে কিছু জটিলতা এবং সেখানে মজুত করার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে এবং পণ্য ছাড়ের ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়। এবং অন্যান্য যে পোর্ট রয়েছে, বিশেষ করে বন্দর রয়েছে, সেগুলোতে কিন্তু তারা কাঁচামাল আমদানি করার সময় কিছু ছাড় সেখান থেকে দেয়া হয়, যেখানে যেই সুবিধা কিন্তু এই বন্দরে পাচ্ছে না। বিশেষ করে এটি আসলে প্রধান কারণ। তো কর্তৃপক্ষ বলছেন সংকট নিরসনের জন্য তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল মধু আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ বন্দরের স্থলবন্দরের চিত্র। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ 20 শ্রমিকের খোঁজে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। তবে এখনও ট্রলারের অবস্থান শনাক্ত করতে পারেনি উদ্ধারকারী দল। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। নিখোঁজ 20 জনের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। পাবনার প্রতিনিধি এস এ আসাদ ও মাওয়া প্রতিনিধি রুবেল ইসলাম তাহমিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে বৃহস্পতিবার সকাল 8টার দিকে দ্বিতীয় দিনের অভিযানে নামে উদ্ধারকারী দল। এতে অংশ নেন নৌ ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর সদস্যরা। বেঁচে যাওয়া শ্রমিকদের তথ্য অনুযায়ী 1 কিলোমিটার এলাকা জুড়ে চলে অভিযান। এদিকে কোনো সান্ত্বনাতেই থামছে না মঙ্গলবারের ট্রলারডুবিতে নিখোঁজ 18 মাটি শ্রমিকের স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, সন্তান ও বোন। শেষবারের মতো প্রিয়জনকে অন্তত এক নজর দেখতে চান তারা। বাপে একমাত্র উপার্জন করে, আমার তো আর বড় ভাই নেই, আমি একাই, আমাকে কেটে পড়াবি। আমার বাড়িতে দিতে পারেন, আমাকে দিবে। ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে মাটিবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এই ঘটনায় ট্রলারের 14 শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 20 জন। এদের মধ্যে 18 জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায়, বাকি 2 জনের বাড়ি সিরাজগঞ্জে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে মাছের বাজার। বিভিন্ন জেলা থেকে দেশীয় মাছ নিয়ে এই বাজারে আসছেন ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতা বিক্রেতাদের ভিড়। তবে দাম বেশি অভিযোগ করেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ।
আমদানি কমে যাওয়ায় ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত 15 দিনের ব্যবধানে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। শীতের কারণে চাষিরা মাছ না ধরায় বাজারে মাছের আমদানি কমে গেছে বলে জানান আড়তদার ও ব্যবসায়ীরা। এখন শীতের সিজন মাছ বাজারে কম আসে, এই কারণে মাছের বাজার ভালো। নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, বাগেরহাট এগুলো থেকে মাছ বেশি আসে। বাজার ভালো আলহামদুলিল্লাহ। এইভাবে থাকলে তো মোটামুটি ভালোই, চাষিরা মোটামুটি লাভবান হবে ইনশাল্লাহ। বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর লাভবান হবেন বলে জানান তারা। রুই মাছ 150-60, আবার ছোট মাছ 110 এরকম চলতেছে। মোটামুটি বাজার ভালো, ইনশাল্লাহ এই বাজার থাকলে আমরা লাভবান হতে পারবো। এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি অব্যাহত থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী। স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক বিরোধী দলে থাকবে। বিজয় সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তুতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ও বিভিন্ন নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার 5। চালাতো রাষ্ট্রবিরোধী প্রচারণাও, ব্রিফিংয়ে র্যাব। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ, অর্থ বরাদ্দ সহ প্রয়োজন বিভিন্ন বিভাগের সমন্বয়ে, বলছেন বিশেষজ্ঞরা। গুরুত্ব দেওয়া হচ্ছে অগ্রাধিকার প্রকল্পগুলো। এবং চলতি বছরেই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে হবে চ্যালেঞ্জ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।